বাংলাদেশের প্রবাদ প্রতিম রাজনৈতিক নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর পর তার জানাজায় কেন জয় বাংলা স্লোগান উঠেছে তা নিয়ে এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়েছে। মানে জয় বাংলা স্লোগানটা যেই প্রবাদ প্রতিম নেতারা সারা বাংলাদেশের মানুষের প্রাণের স্লোগানে পরিণত করলেন, মুক্তি সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করলেন, সেই নেতাদের একজন তোফায়েল আহমেদের মৃত্যুর পর তার জানাজায় জয় বাংলা স্লোগান হবে না তো ঠিক কোন স্লোগান হবে বলে এই পক্ষটি যাদের বুকে কাঁপন ধরে গেছে যে কি করে তোফায়েল আহমেদের জানাজাটাও যখন সরকারি বিধিনিষেধের মধ্যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হয় তিনি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিংবা কোনো খোলা স্থানে রাজধানীর বুকে অনুষ্ঠিত হতে দেওয়া হলো না, তখন ধানমন্ডির একটা মসজিদের ভেতরে নিরিবিলিতে তার জানাজাটা সেরে ফেলার এই প্রচেষ্টার মধ্যে কি করে নারী, পুরুষ, বৃদ্ধ, তরুণ সকলে বিভিন্ন জায়গায় জড়ো হয়ে জয় বাংলা স্লোগান তুলে ফেললেন। মানে এই পক্ষটি ভীষণভাবে বিরক্ত যে একটা ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটা অনুষ্ঠানকে কেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক অনুষ্ঠানের রূপ দিল, এটাতে নাকি আওয়ামী লীগ নেতৃত্ব এবং আওয়ামী লীগ রাজনীতি কতটা অগোছালো এবং বিশৃঙ্খল হয়ে পড়েছে তার প্রমাণ মিলেছে। কিন্তু সম্প্রতি বেগম খালেদা জিয়ার যে বিরাট জানাজা আমরা অনুষ্ঠিত হতে দেখলাম সুশৃঙ্খল সুপরিকল্পিত রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, সেখানে যখন আমরা এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক নেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তার দলের নেতা নজরুল ইসলাম খানকে বেশ দীর্ঘ একটা রাজনৈতিক বক্তব্য পাঠ করতে শুনলাম জানাজার মাঠে, কই তখন তো আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের জানাজা অনুষ্ঠানের সঙ্গে কেন রাজনীতিকে মেশালো, এটা ঠিক হলো কিনা এমন প্রশ্ন তুলতে দেখিনি। রাজনৈতিক নেতাদের মৃত্যুর পর তাদেরকে তাদের দলীয় স্লোগানে দলীয় অভিবাদনে এক রকমের যে বিদায় জানানো হবে সে রীতি প্রায় সারা পৃথিবীতে বিভিন্ন দেশেই কিন্তু আছে। কারণ খুব স্বাভাবিকভাবে নেতার মৃত্যুর পর, বিশেষভাবে স্বাভাবিক একটা বয়সের পর মৃত্যুর পর, সেই মৃত্যুতে নেতৃবৃন্দ, নেতা কর্মী সমর্থকেরা জড়ো হবেন, সেই নেতাকে তারা যে সংঘবদ্ধ আছেন, ঐক্যবদ্ধ আছেন, সেই বিষয়টি জানিয়ে সেই বিষয়টি আবার তুলে ধরে শেষ শ্রদ্ধা জানাবেন, এটাই প্রথা, এটাই তো স্বাভাবিক। তাহলে তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান কেন, এ নিয়ে আসলে কারা কথা বলছেন? দেখেন, এই পক্ষটি সেই পক্ষটি যারা এই যে একজন তরুণ কন্টেন্ট নির্মাতা কারিনা কায়সার তার মৃত্যুর পর তার জানাজায় কেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান উঠলো, এই প্রসঙ্গে যেমন প্রশ্ন করেন নাই তেমনি তারা জবাব দেন নাই যে তোফায়েল আহমেদের মৃত্যুর পর তাহলে কি জয় বাংলা স্লোগান না হয়ে তারা আশা করেছিলেন যে স্লোগান হবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কারণ এই পক্ষটি হচ্ছে সেই পক্ষটি যারা দশকের পর দশক ধরে নিজেদেরকে সান্ত্বনা দিয়েছেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর, মানে হঠাৎ গভীর রাতে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকেও সপরিবারে গর্ভবতী স্ত্রী, শিশু, পুত্র, কন্যা সহ হত্যা করে ফেলা হলো এবং তারপর বঙ্গবন্ধুর লাশটা উঠিয়ে হেলিকপ্টারে করে তখনকার অত্যন্ত দুর্গম টুঙ্গিপাড়া গ্রামে নিয়ে যাওয়া হলো, কারণ না হলে মুজিবের লাশ না জানি কি প্রতিক্রিয়ার সৃষ্টি করে ঢাকায়, এমন ভয় থেকে। এবং তারপর 570 সাবান দিয়ে বঙ্গবন্ধুকে গোসল করিয়ে মানে কোনো মতে তার জানাজা দাফনটা সম্পন্ন করা হলো টুঙ্গিপাড়ায়। অথচ এই পক্ষটা, মানে যারা তোফায়েল আহমেদের জানাজায় কেন কেন জয় বাংলা স্লোগান এই প্রশ্ন তুলছেন, তারা হচ্ছেন সেই পক্ষ যারা এই দশকের পর দশক ধরে এ গল্প বলে গেছেন যে শেখ মুজিবের জানাজায় কোনো শোকগ্রস্ত মানুষের ঢল নামে নাই। এরা কখনো প্রশ্ন করে নাই যে তাহলে বঙ্গবন্ধুকে ওরকম গভীর রাতে সপরিবারে
হত্যার পর তার লাশটা এমন তাড়াহুড়ো করে উড়িয়ে নিয়ে যেতে হলো কেন টুঙ্গিপাড়ার প্রত্যন্ত গ্রামে, এবং কেনই বা তাকে এত তাড়াহুড়া করে দাফন করে দিতে হলো? কেন এই প্রশ্নগুলো তারা করেন না? সে প্রশ্নের উত্তর মেলে যে এখনো তারা প্রশ্ন করছেন না কেন তোফায়েল আহমেদের জানাজাটা এই সরকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যথাযথ রাষ্ট্রীয় নিরাপত্তায়, সরকারি নিরাপত্তায় আয়োজন করলো না। বিএনপির সংসদ সদস্যরা কেন সেখানে গিয়ে যোগ দিলেন না? এবং এই সকল সংসদ সদস্যদের যোগদানের মাধ্যমে, দেশের বিশিষ্ট রাজনীতিবিদদের যোগদানের মাধ্যমে তোফায়েল আহমেদকে যেই যথাযথ সম্মান জানিয়ে বিদায় জানানো উচিত ছিল, সেটা কেন করবার মতো মন মানসিকতা তারেক রহমানের সরকার দেখাতে পারলো না, সে প্রশ্ন করবার এদের কোনো সাধ্য নাই। এরা প্রশ্ন করেন না যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলেও তো সাদেক হোসেন খোকা সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে পেরেছে। এরা প্রশ্ন করেন না ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি হওয়া গোলাম আজম, যিনি নিজেই স্বীকার করেছেন তিনি কখনো বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হোক চান নাই, সেই গোলাম আজমের জানাজা দাফনও তো সারা বাংলাদেশের নেতা কর্মীরা যাতে জড়ো হয়ে জামায়াতে ইসলামী যাতে তাকে যথাযথভাবে বিদায় জানাতে পারে সে ব্যবস্থা তো শেখ হাসিনার আমলে করা হয়েছিল। তাহলে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা যে মাহাত্ম্য দেখাতে পারলেন, তারেক রহমান তিনি কেন সে মাহাত্ম্য দেখাতে পারলেন না, সে প্রশ্ন তারা করবেন না। তারা বরং ভয় পেয়ে গেছেন যে কি করে এই রকম একটা দমবন্ধ ভয়াবহ মামলা, হামলা, গ্রেফতারের পরিবেশেও তোফায়েল আহমেদের মৃত্যুর পর যখন কোনো মতে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজাটা সেরে ফেলে তাকে ভোলা পাঠানোর ব্যবস্থা করছিল সরকার, তখন এমন একটা ভিড় জমে গেল এবং কি করে ওই জানাজার পর বিভিন্ন জায়গায় জড়ো হওয়া নারী, পুরুষ, বৃদ্ধ, তরুণ, তারা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা এসব স্লোগান দেওয়ার সাহস করলো। দেখে আসি কি করে তোফায়েল আহমেদের জানাজাটা প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়ে উঠেছিল এই স্লোগানে মুখর পরিবেশে। বাংলাদেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায় করতে পারবে না। প্রথম আওয়ামী লীগ নেতা নন যার জানাজায় এমন জয় বাংলা স্লোগান উঠছে এবং এমন ভাবে পুলিশ গ্রেফতারও করছে। তার মানে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা বা তাদের এই ধরনের যে প্রথিতযশা, প্রবীণ, প্রতাপশালী, প্রভাবশালী নেতৃবৃন্দ, তাদের জানাজায় জড়ো হয়ে মানুষ জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ভক্তি জানাতে একটুও ভয় পাচ্ছে না। চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী, তার জানাজা ঘিরে রীতিমতো নিরাপত্তা বলয় তৈরি করেছিল স্থানীয় প্রশাসন, অথচ সেখানে জড়ো হওয়া হাজার হাজার মানুষ, মানে পত্রিকায় লেখা হচ্ছে জানাজায় মানুষের ঢল, সেই মানুষের ঢলের মধ্যে জয় বাংলা স্লোগানে মুখর হয়ে উঠেছিল ওই জানাজা প্রাঙ্গণ, এবং সেখান থেকেও পুলিশ গ্রেফতার করেছে। মনে রাখতে হবে এই যে জানাজাগুলো, সেগুলোতে যে পরিমাণ মানুষ জড়ো হচ্ছেন, তোফায়েল আহমেদের জানাজার ভিডিওতেও যেমন দেখেছেন, মানে ওখান থেকে কিন্তু কেউ দৌড়ে পালিয়ে যাবেন বা এটা ঝটিকা মিছিল নয় যে হঠাৎ পুলিশ ধাওয়া দিলে দৌড়ে বিভিন্ন দিকে চলে যাবেন, বা এখন আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিলগুলোতেও যেমন কেউ মাস্ক দিয়ে মুখ ঢাকছেন না, এখানেও দেখছেন যে রীতিমতো তারা ক্যামেরার সামনে, ভিডিওর সামনে এসে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে এসব স্লোগান দিচ্ছেন। ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজাতেই শুধু এই ঘটনা ঘটেনি। এই কদিন আগে 30 তারিখ শনিবার ঠাকুরগাঁয়ে দবিরুল ইসলাম 7 বারের নির্বাচিত সংসদ সদস্য,
তার মৃত্যুর পরেও মানুষের ঢল নামে তার পুত্র মাঝারুল ইসলাম সুজন, তিনি এখনো কারাবন্দী। তাকে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসা হয় এবং তিনি যখন জানাজায় দাঁড়িয়ে তার বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে ধর্মীয় বিধান অনুসারে মাফ চাইতে দাঁড়ান তার বাবার জন্য, এবং কেউ কোনো দেনা থাকলে সেটা শোধ করে দেওয়ার কথা বলতে দাঁড়ান, তখন নেতা কর্মী উপস্থিত স্বজনদের মধ্যে এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। তার মানে 2024-এর 5ই আগস্টের পর থেকে যে সারা বাংলাদেশে দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়িঘর আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং বলা হয়েছে যে সাধারণ মানুষের ঘৃণা থেকে এসব ঘটনা ঘটেছে, তার মানে সাধারণ মানুষের ঘৃণা তো নাই। সাধারণ মানুষ তো আওয়ামী লীগের নেতাদেরকে এখনো আগের মতোই ভালোবাসেন, কিংবা এখন আসলে সেই ভালোবাসা প্রকাশে আগের অন্য যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা আরো বেশি সাহসী হয়ে উঠেছেন এবং তারা এক রকমের দুর্দমনীয় হয়ে উঠেছেন। মানে মামলা হামলা পুলিশ কোনো ভয়ে সাধারণ মানুষের ঢল তো ঠেকিয়ে রাখা যাচ্ছে না জানাজাগুলো থেকে। আসলে বুক যাদের কেঁপে উঠছে, কেন আওয়ামী লীগ জানাজায় জয় বাংলা স্লোগান দেয়, এসব যারা বলছেন তারা সেই ভয়েই বলছেন, কারণ তারা এসব ঘটনায় এই সাধারণ মানুষের ঢল যে খুব শিগগিরই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনবে সেই পদধ্বনি শুনতে পাচ্ছেন। প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা তারা তোফায়েল আহমেদের সামনে সাবেক বাণিজ্য মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ এসব ছাড়া কোনো বিশেষণ ব্যবহার করতে পারছে না তার নামের সামনে। এছাড়া যে বিশেষ স্টোরি প্রথম আলো, ডেইলি স্টার লিখছে সেটা হচ্ছে শেখ হাসিনা তোফায়েল আহমেদকে যথাযথ গুরুত্ব দেন নাই। তোফায়েল আহমেদ একেবারে আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, শেখ হাসিনার মন্ত্রিসভায় দুবারের মন্ত্রী ছিলেন এবং এই যে বাণিজ্য মন্ত্রী বলে তাকে অভিহিত করছেন, তার মুক্তিযুদ্ধের বিরাট যে অবদান বা তার যে প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, সেসবের কথা উল্লেখ করবার সাহস করছে না প্রথম আলো, ডেইলি স্টার। তারা কিন্তু আবার আলাদা করে শেখ হাসিনা যথেষ্ট গুরুত্ব দিতে পারেন নাই তোফায়েল আহমেদকে সে কথা লিখছেন, কিন্তু তারা প্রশ্ন করছেন না তাহলে তারেক রহমান বা তারা কেন শেখ হাসিনা যখন দেশে নাই তাকে যথাযথ গুরুত্ব দিয়ে, তোফায়েল আহমেদকে যথাযথ গুরুত্ব দিয়ে শেষ বিদায় জানাচ্ছেন না। এরা হচ্ছেন সেই পক্ষ যারা তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের 4 নেতাকে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ কেউ যথেষ্ট গুরুত্ব দিতে পারেন নাই এ কথা বলে বলে আহাজারি করবেন, কিন্তু প্রশ্ন করবেন না যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরপরই কেন তাহলে তাজউদ্দিন আহমেদ সহ 4 নেতাকে জেলে নিয়ে যেতে হলো এবং কারাগারে নিয়ে ঢাকা কারাগারের ভেতরে কিভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হলো, আর কেনই বা এখনো তারেক রহমান সরকার এসে শেখ হাসিনা তাজউদ্দিন আহমেদের নামে সর্বশেষ যে পার্কটা করে দিয়েছিলেন গুলশানে, সেই পার্কটারও নাম বদল করে ফেলছে। কাজেই তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান কেন, এ নিয়ে যারা আহাজারি করছেন তারা হচ্ছেন সেই ঘরানা যেই ঘরানা এতদিন শেখ হাসিনার আমলে আহাজারি করেছে যে মুক্তিযুদ্ধ, জয় বাংলা, মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছুকে নাকি শেখ হাসিনা একাই কুক্ষিগত করে ফেলেছেন। অথচ এখন দেখা যাচ্ছে শেখ হাসিনা না থাকলে সেই ইতিহাস রক্ষার যেমন আর কেউ থাকে না, শেখ হাসিনার কর্মী বাহিনী না থাকলে জয় বাংলা স্লোগান দেওয়ারও আর কেউ থাকে না। বর্ষিয়ান রাজনীতিবিদ, কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদের আজকে দ্বিতীয় জানাজা শেষে বাদ জোহর যে জানাজা হওয়ার কথা, তারপরে তাকে দাফন করা হবে, এই খবর আমরা গতকালকেই আলোচনা করেছিলাম। কিন্তু গতকালকে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা যখন বাদ মাগরিব হয়, তারপর থেকে ঢাকা শহরে যা কিছু হয়েছে সেগুলো কি প্রত্যাশিত ছিল? এই ঘটনাগুলো যেগুলো ঘটলো এবং পুলিশ যে ঘটনাগুলো ঘটালো, তাতে কি সরকারের সম্মান বৃদ্ধি পেল? তাতে কি আওয়ামী লীগকে অনেক বেশি উস্কানি দেওয়া হলো না?
একটি মৃত্যু এবং সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে জানাজা, সেটাকে কেন্দ্র করে যদি পুলিশের বাড়াবাড়ি অবস্থান থাকে সেটা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি একটি জানাজা, একটি মৃত্যু, সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সেটার রাজনীতিকীকরণ, সেখানে গিয়ে আমাকে মিছিল করতেই হবে, জয় বাংলা স্লোগান দিতেই হবে, পুলিশকে খেপিয়ে দিতেই হবে, সেটাও কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন অপরপক্ষ তুলতে পারে। কিন্তু কোন প্রশ্নটা বেশি যৌক্তিক সেটা আমরা বিশ্লেষণ করতে পারি। এবং ধানমন্ডিতে গত রাতে তাকওয়া মসজিদকে কেন্দ্র করে যা কিছু হলো সেগুলো নিয়ে আলোচনা করার প্রেক্ষাপটে আজকে তাহলে কি অপেক্ষা করছে আমাদের জন্য, সব কিছু মিলিয়ে, এবং আজকের পরে, আজকের ভোলায় বড় জানাজা হবে এরকম ভাবা হচ্ছে, সেই ঘটনার পরে পরিস্থিতি কোন দিকে যাবে, পুলিশের ভাবমূর্তি, মানে পুলিশের কি বলবো যে অভিযান কিংবা কর্মসূচি কোন দিকে যাবে, সেটাও একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে তাকওয়া মসজিদে, ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হলো বাদ মাগরিব গতকালকে, এবং সেটার আগে থেকেই ওখানে জনসমাগম হতে শুরু করে। বাদ মাগরিব যখন জানাজা হয়, জানাজার মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে যখন বেরিয়ে আসছিল সবাই মুসল্লিরা, তখনই মূলত বোঝা যায় যে এখানে আওয়ামী লীগের ব্যাপক উপস্থিতি তৈরি হয়েছে। জানাজাকে কেন্দ্র করে তার লাশবাহী গাড়ি যখন গেল, সেটাকে কেন্দ্র করে স্লোগান, মিছিল, উত্তেজনা তৈরি হলো, এবং সেই উত্তেজনা তৈরি হলো পুলিশের অ্যাকশনে। পুলিশ সেখানে বেপরোয়াভাবে গ্রেপ্তার শুরু করলো, এবং এই গ্রেপ্তার শুরু করা, জয় বাংলা স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করলো, গ্রেপ্তার শুরু করলো, এবং একের পরে এক তারা ধরে ধরে গাড়িতে তোলা শুরু করলো। যেটার প্রত্যক্ষদর্শী ছিলেন একজন সাংবাদিক আনিস আলমগীর, তিনি সেটা ফেসবুকে লিখেছেন। আমরা আনিস আলমগীরের পোস্টটা দেখে নিতে পারি। আনিস আলমগীর যে পোস্ট দিয়েছেন সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখছেন, তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে গিয়েছিলাম ধানমন্ডির তাকওয়া মসজিদে। মাগরিবের নামাজের পর সেখানেই জানাজা অনুষ্ঠিত হয় আমার বাসার কাছাকাছি। মিডিয়ার লোকজন জড়ো হয়েছিল সংবাদ সংগ্রহের জন্য, সাউন্ড বাইট নিচ্ছিল, ঠিক আমার সামনে দুটো ক্যামেরা দাঁড়ানো। এমন সময় হঠাৎ শুরু হলো জয় বাংলা স্লোগান। ব্যাস মুহূর্তেই পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল, শুরু হলো চরম বিশৃঙ্খলা। উপস্থিত পুলিশ ধরপাকড় ও গ্রেপ্তার শুরু করে দিল। আমার সঙ্গে কথা বলছিল একজন যুবক, তাকেও ধরে নিয়ে গেল। এই একটি ঘটনায় প্রমাণ করে আওয়ামী লীগের বর্তমান রাজনীতি কতটা অপরিকল্পিত, অগোছালো আর নেতৃত্বহীন। জানাজার মতো একটা জায়গায় জয় বাংলা স্লোগান দেওয়াটা কেন জরুরি হয়ে পড়ল আমি বুঝলাম না। ঠিক একইভাবে জয় বাংলা স্লোগান শুনলেই প্রশাসনের কেন এত অ্যালার্জি জাগে সেটাও আমার মাথায় ঢোকে না। অর্থাৎ আনিস আলমগীরও দুই পক্ষকে দোষারোপ করছেন, কিন্তু দোষটা কোন পক্ষকে বেশি দিতে পারি আমরা, সেটাই তো বিচার্য। প্রশাসন ও সরকারের এই অবদমন নীতি আগামী দিনে আমাদের রাজনীতির, দেশের রাজনৈতিক পরিবেশকে আরও ধোঁয়াটে, উত্তপ্ত, বিস্ফোরণোন্মুখ করে তুলবে, তাতে কোনো সন্দেহ নেই। খুবই স্বাভাবিক। এরকম যদি ব্যাপার থাকে যে আমার জয় বাংলা স্লোগান শুনলেই চুলকানি শুরু হয়, আমার ধরতে ইচ্ছা করে, আমার গ্রেপ্তার করতে ইচ্ছা করে, এমন ভিডিও ভাইরাল হয়েছে যে একজনকে ধরে শার্ট প্যান্ট শার্ট টার্ট খুলে ফেলা হয়েছে তাকে বডি চেক করার নামে, এবং তার মোবাইল নিয়ে তার ব্যক্তিগত মেসেঞ্জারে ব্যক্তিগত মেসেজ ঘাটাঘাটি করা হচ্ছে। সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনি কি কারো ব্যক্তিগত মেসেজ দেখতে পারেন? পুলিশ সদস্যরা সাদা পোশাকে এবং পুলিশ পোশাক পরিহিত পুলিশ সদস্যরা কোনো উত্তর দিতে পারছেন না। বলছেন যে সন্দেহ হয়েছে, তল্লাশি করছেন, তল্লাশি পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি তার ব্যক্তিগত মেসেঞ্জার এইগুলো চেক করার কে? এই যে পুলিশের অবস্থা, পুলিশের এই বিতর্কিত অবস্থার কারণেই কিন্তু আওয়ামী লীগের আমলে পুলিশ সব থেকে বেশি বিপর্যয়ের মধ্যে পড়েছে। আবারও কি পুলিশ একই পথে যেতে চায়? আবারও একই রকমের কাজ করতে চায়? এক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আর এক রাজনীতির পক্ষে অবস্থান। পুলিশের যে এই চিরন্তন নিয়ম, এই নিয়ম থেকে যদি তারা বের হতে না পারে, যদি নিয়মতান্ত্রিক ওয়েতে তারা চলতে না পারে, তাহলে আবার একটা বিপর্যয় হয়তো তাদের জন্য অপেক্ষা
করছে, যেটা আমাদের কারোরই কাম্য নয়। জানাজাতে গিয়ে কেন জয় বাংলা স্লোগান দেওয়ার প্রয়োজন হলো সেটা তো অবশ্যই প্রশ্ন। আমরা এমন ঘটনাও দেখেছি, সেখানে জানাজায় গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, তাকে অভিযোগ করা হচ্ছে যে তাকে সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ তাকে দ্রুত সরিয়ে দিয়েছে, অর্থাৎ সেখানে থাকতে দেয়নি। আমরা লতিফ সিদ্দিকীকে, বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, তাকে যেতে দেখেছি। তিনি অবশ্য মানে বাইট টাইটও দিয়েছেন। লতিফ সিদ্দিকী যেহেতু আওয়ামী লীগের কোনো সদস্য না, বহিষ্কৃত, সেহেতু মানে তিনি বাইট দিতে পেরেছেন, কিন্তু সাবের হোসেন চৌধুরীকে খুবই মানে উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সাবের হোসেন চৌধুরী এবং লতিফ সিদ্দিকীকে পেয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, নেতারা আরও বেশি করে স্লোগান দিয়েছে, সেই দৃশ্যও আমরা দেখেছি। পুলিশের এটা বাড়াবাড়ি, অবশ্যই পুলিশের এটা বাড়াবাড়ি, কারণ পুলিশ যে সিগন্যালটা দিল গত রাতে, সেই সিগন্যাল বলে দেয় আজকে ভোলাতে আরও বড় ধরনের কিছু হবে। কারণ ভোলাতে তো মানুষকে আটকানো যাবে না। ঢাকায় না 3:30টার পরে মারা গেছেন, জাস্ট মানে 6:30টার পরই তার জানাজা হয়ে গেছে। এত দ্রুত সময়ে ঢাকার মানুষের কাছে ইনফরমেশন যাওয়া, তারা জড়ো হওয়া, এই ব্যাপারগুলো কঠিন ছিল। কিন্তু ভোলাতে আজকে যে ব্যাপক সমাগম হবে সেটা তো আমরা জানি, এবং একই দৃশ্য হবে, তারা মিছিল করবে, স্লোগান দেবে, এটা করবে, ওটা করবে। সেখানেও কি পুলিশ অ্যাকশনে যাবে? মানে জানাজাতে পুলিশ অ্যাকশনে যাবে, নাকি সেই অ্যাকশন জানাজা পরবর্তী সময়ে চলবে, যেটা চট্টগ্রামে আমরা দেখেছিলাম ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজার ঘটনায় পরবর্তীতে বহু গ্রেপ্তারের ঘটনা এবং গ্রেপ্তার অভিযানের ঘটনা দেখেছি। সেই মানে গতকালের ঘটনা আমাদেরকে খুব একটা স্বস্তির খবর দিচ্ছে না যে আজকে ভোলার পরিবেশ খুব একটা স্বাভাবিক থাকবে। তবে আমরা গত ভিডিওতেও যেরকম প্রত্যাশা করেছিলাম, এই ভিডিওতেও মানে জানাজা হতে যখন আর অল্প সময় বাকি আছে, সেই ভিডিওতেও প্রত্যাশা করছে যে কোনোভাবেই যেন পরিস্থিতি অশান্ত না হয়, এবং মানে দুই পক্ষই যেন মানে একটা কি বলবো, সৌহার্দ্যপূর্ণ ভূমিকা পালন করে। মানে পুলিশ এটুকু কেন ভাবতে পারবে না যে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতা মারা গেছে? আবেগে কর্মীরা, নেতারা অনেক কিছু করতে পারে, স্লোগান দিতেই পারে। আমরা অন্তত আজকের দিনটা এই ব্যাপারে কোনো কিছু না বলি। পুলিশ তো এটা ভাবতে পারে, আবার আওয়ামী লীগের লোকজনও ভাবতে পারে যে আমরা একটা বাজে পরিস্থিতি যেন তৈরি না হয়, তোফায়েল আহমেদের মতো এত বর্ষিয়ান কিংবদন্তি একজন নেতার জানাজা যেন কোনোভাবেই আমাদের আচরণের কারণে বিঘ্নিত না হয়, সেই ব্যাপারে খেয়ালটা আমাদেরই রাখা উচিত। সেই ভাবনাও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথায় হয়তো থাকা উচিত। দর্শক, আপনার কাছে কি মনে হয়? পরিস্থিতি নিয়ে আপনার বিশ্লেষণ জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।